ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ইউজিসি নেট এবং ডাব্লিউবি শেড 2026 এর প্রস্তুতির আজকের ক্লাসে লিটারারি স্কুলস এবং মুভমেন্টের ক্লাস নাম্বার 40 তে আমরা আলোচনা করব নিউ হিউম্যানিজম নিয়ে। ক্লাস নাম্বার 1 থেকে শুরু করে 39 পর্যন্ত আশা করি সবাই ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই করে নেবে, তাহলে পরপর প্রত্যেকটি ক্লাস তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আশা করি এই সমস্ত ক্লাসগুলো ফলো করার পরে নেট এবং সেটের প্রিপারেশনে লিটারারি স্কুলস এবং মুভমেন্ট নিয়ে আর কারোরই কোনো অসুবিধা থাকবে না। নেট এবং সেটের উপর ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং সাজেশন পেতে হলে তোমরা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পাশাপাশি আজকের ক্লাসের এই পিডিএফটি পেতে হলে বা নেট সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। ইংলিশে নেট সেট রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস তোমরা পেয়ে যাচ্ছ আমার এই ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। তাই যারা যারা এই চ্যানেলে নতুন এখনো পর্যন্ত কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দেখো, আজকের ক্লাসে ক্লাস নাম্বার 40 তে আমরা লিটারারি স্কুলস এবং মুভমেন্টের উপরে নিউ হিউম্যানিজম নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা জানবো এই নিউ হিউম্যানিজম কি। দেখো, নিউ হিউম্যানিজম হচ্ছে 20th সেঞ্চুরির শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে ওঠা একটা সাহিত্যিক, সাংস্কৃতিক এবং সামাজিক সমালোচনা মুভমেন্ট, যেটাকে বলে ক্রিটিসিজম মুভমেন্ট। এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, বরং এটা এক ধরনের বুদ্ধিবৃত্তিক ফিলসফি ছিল এটা। তো এই মতবাদের মূল কথা কি ছিল না, মানুষের জীবন কেবল এই সমস্ত জৈবিক তাড়না বা এই সমস্ত বিজ্ঞানের নিয়মে চলে না, মানুষের মধ্যে একটা উচ্চতর একটা মরাল সেলফ রয়েছে বা নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে, যাকে আরভিন ব্যাবিট ফ্রেইম ভাইটাল বলেছিলেন বা ইনার্জেক বা অভ্যন্তরীণ নৈতিক হ্রাস বলেছিলেন। এবং এই মুভমেন্টের প্রবক্তারা ক্লাসিক্যাল বা সেই যে গ্রিক এবং রোমান সাহিত্য, ঐতিহ্য এবং নৈতিক শৃঙ্খলার উপরে বেশি জোর দিয়েছিলেন। এই মুভমেন্টটা ইউএসএ তে মূলত হার্ভার্ড এবং প্রিন্সটনের মতো সেই সমস্ত উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো সেখানে দানা বেঁধেছিল এবং এর সূচনা হয়েছিল কিন্তু 1900-তে, যদিও এখানে 1910 থেকে 1933 রয়েছে, তবে 1900 শতকে বা 1900 শতকের কাছাকাছি অ্যারাউন্ড 1900 এর কাছাকাছি এর সূচনা হয়েছিল এবং এটা এর জনপ্রিয়তা একদম শীর্ষে পৌঁছেছিল 1920 থেকে 30, 1920 থেকে 1930 এই সময়ে বা এই দশকের প্রথম ভাগে। এবং 1930 সালে যে হিউম্যানিজম এবং আমেরিকা নামক একটা প্রবন্ধ সংকলন বের হয়েছিল, সেই সংকলনটাই ছিল কিন্তু এই মুভমেন্টের একটা বড় মাইলস্টোন। বোঝা গেছে? তাহলে নিউ হিউম্যানিজম হচ্ছে 20th সেঞ্চুরির শুরুতে ইউএসএ তে গড়ে ওঠা একটা রক্ষণশীল সাহিত্যিক, সাংস্কৃতিক এবং সামাজিক সমালোচনা মুভমেন্ট। প্রবক্তা কারা কারা ছিলেন? প্রবক্তা নিয়ে আমি ইন ডিটেইল আলোচনা করব একটু পরে। আরভিন ব্যাবিট, পল এলমার মুর এবং অন্যান্য অনেকে ছিলেন। নরম্যান ফোস্টার ছিল, স্টুয়ার্ট পোর্টসেরম্যান ছিলেন এবং আমরা টিএস ইলিয়টকেও বলতে পারি। তো কেন শুরু হয়েছিল? দেখো, নিউ হিউম্যানিজম মূলত তখনকার সেই সমাজ এবং সাহিত্যের দুটো প্রধান যে ধারা চলছিল, সেই দুটো ধারার চরম বিরোধিতার মধ্যে দিয়ে শুরু হয়েছিল। কি কি? দেখো, তখন আমরা অ্যান্টি রোম্যান্টিসিজম দেখতে পেয়েছিলাম। ব্যাবিট মনে করতেন যে রুশোর সেই যে ভাবাবেগপূর্ণ রোম্যান্টিসিজম মানুষকে মাত্রাতিরিক্ত আবেগপ্রবণ করে তুলছে, আত্মকেন্দ্রিক এবং বিশৃঙ্খল করে তুলছে। তো রোম্যান্টিক কল্পনার এই যে লাগামহীন স্বাধীনতা, এটা নৈতিক অধঃপতন ডেকে আনছে। আর অ্যান্টি ন্যাচারালিজম বা অ্যান্টি সায়েন্টিজম 19th সেঞ্চুরির শেষের দিকে আমরা দেখেছিলাম যে থিওডর ড্রেইজারের মতো লেখকদের হাত ধরে সাহিত্যে ন্যাচারালিজম বা প্রকৃতিবাদের উত্থান ঘটেছিল। আর বিজ্ঞান এবং ডারউইনের বিবর্তনবাদের প্রভাবে মানুষ কিন্তু নিজেকে একটা জৈবিক যন্ত্র মনে করতে শুরু করেছিল, পরিবেশের দাস হিসেবে দেখতে শুরু করেছিল। তো নিউ হিউম্যানিস্টরা এর ঘোর বিরোধিতা শুরু করলেন। তারা বললেন যে মানুষ পশুর মতো শুধু তো কোনো জৈবিক তাড়নাতে চলে না, মানুষের একটা নৈতিক বিবেক রয়েছে, তাই না? পশুদের তো আর ওটা নেই, মানুষের ওটা রয়েছে। তাহলে শুধুমাত্র জৈবিক তাড়নাতে মানুষ বশবর্তী হয়ে চলবে এটা কিন্তু নয়। তো প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার ভোগবাদী সমাজ ব্যবস্থা আর প্রাচীন ঐতিহ্যকে ভুলে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল, তার বিরুদ্ধেই কিন্তু একটা ইন্টেলেকচুয়াল প্রতিবাদ হিসেবে এই নিউ হিউম্যানিজম দেখা দিয়েছিল। বোঝা গেছে? তাহলে হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল কনটেক্সট বললে আমরা কি বলবো? দেখো, 20th সেঞ্চুরির শুরুতে আমেরিকার সমাজ এবং সংস্কৃতিতে যে বিশাল পরিবর্তন আসছিল, নিউ হিউম্যানিজম তার বিরুদ্ধে একটা
কড়া একটা প্রতিবাদ ছিল, ঠিক আছে। এবং এদের এই প্রতিবাদ বা আক্রমণের লক্ষ্য কি না, তিনটে মূল আধুনিক প্রবণতার তীব্র বিরোধিতা। একটা হচ্ছে সায়েন্টিফিক এক্সপ্যানশন, একটা ম্যাটেরিয়ালিজম আর একটা রিলেটিভিজম। জীবনের সবকিছুকে বিজ্ঞানের পরিমাপ দিয়ে বিচার করা, আর আধ্যাত্মিকতা বা নৈতিকতার যে টাকা পয়সা ভোগবিলাসকে বড় মনে করা, আর কোনো চিন্তা বা সার্বজনীন সত্য নেই এই যে ধারণা, এইগুলোর প্রতিবাদ হিসেবেই এটা দেখা দিয়েছিল, তাই না। Reaction against modern trends. The movement was a strict backlash against the scientific, materialistic and relativistic expansion of early 20th century America. আর কি দ্য টুইন এনিমিস, প্রধান দুই শত্রু। নিউ হিউম্যানিস্টদের প্রধান লক্ষ্য ছিল সাহিত্যের দুটো শক্তিশালী ধারাকে ধূলিসাৎ করে দেওয়া। এই দুটো ধারাকেই যমজ শত্রু বা টুইন এনিমিস বলা হয়েছে, ন্যাচারালিজম আর রোম্যান্টিসিজম, তাই না। রোম্যান্টিসিজম আর ন্যাচারালিজম কি করে সেটা তো বললামই। রোম্যান্টিসিজম যে লাগামহীন আবেগ, অতিরিক্ত ভাবালুতা এনে দিয়েছিল, সেটার বিরোধিতা করেছিল। হিউম্যানিস্টদের মতে সেটা কি না, মানুষকে বাস্তব এবং নৈতিক শৃঙ্খলা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর ন্যাচারালিজম, দেখো ন্যাচারালিজম ধারাটা মানুষকে শুধুমাত্র একটা পুতুল হিসেবে দেখাতো। মানে তাদের দাবি ছিল মানুষের জীবন সম্পূর্ণভাবে তার জেনেটিক্স আর এনভায়রনমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত, মানুষের নিজস্ব কোনো স্বাধীন ইচ্ছা বা নৈতিক নিয়ন্ত্রণ নেই। তো নিউ হিউম্যানিস্টরা এই ধারণারও তীব্র বিরোধিতা করেছিলেন। তাই এই দুটো ধারার তীব্র বিরোধিতা হিসেবেও কিন্তু এই নিউ হিউম্যানিজম দেখা দিয়েছিল। আর কি না, একাডেমিক অরিজিন হিসেবে আমরা দেখতে পাচ্ছি, দেখো সাধারণ বিভিন্ন মানে লিটারারি মুভমেন্ট গুলো কি হয়, সাহিত্যিকদের আড্ডায় বিভিন্ন ক্যাফেতে শুরু হয়, কিন্তু নিউ হিউম্যানিজম কোনো সাধারণ জায়গায় বা কোনো শিল্পীদের আড্ডায় গড়ে ওঠেনি, ঠিক আছে। এই যে মুভমেন্টটা, এটা সরাসরি হার্ভার্ড এবং প্রিন্সটনের মতো এই সমস্ত বড় বড় যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ক্লাসরুম এবং সেই ইউনিভার্সিটির প্রফেসরদের গবেষণার মাধ্যমেই শুরু হয়েছিল। তো একাডেমিক অরিজিন হিসেবে আমরা প্রথমেই যদি দেখি, দেখবো যে এলিট ইউনিভার্সিটির রুটস, তাহলে মানে এই সমস্ত খুবই বিখ্যাত ইউনিভার্সিটির ভেতর থেকে এটা উঠে এসেছিল। সেই সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্ট প্রফেসরদের রিসার্চ ওয়ার্কের থ্রু তৎকালীন অনেক সাহিত্যিক এবং যে লিটারারি মুভমেন্ট গড়ে উঠতো, সেগুলো মূলত কিন্তু বোহেমিয়ান বা প্রথা বিরোধী, মানে এগুলো মুক্তমনা সেই সমস্ত শিল্পী এবং কবিদের আড্ডায় গড়ে উঠতো। কিন্তু এই নিউ হিউম্যানিজম ছিল এর সম্পূর্ণ বিপরীত। সম্পূর্ণভাবে আমেরিকার ইস্টার্ন সাইডে, পূর্ব উপকূলের সেই অভিজাত এবং নামী বিশ্ববিদ্যালয় যেমন হচ্ছে এই হার্ভার্ড এবং প্রিন্সটন, এই সমস্ত বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু দানা বেঁধেছিল, ঠিক আছে। এখানকার অধ্যাপক এবং বুদ্ধিজীবীরাই ছিলেন এর প্রধান চালিকা শক্তি আর কি। আর রিটার্ন টু ক্লাসিক্যাল লিবারেল আর্টস আমরা বলতে পারি, কারণ এই আন্দোলনের প্রবক্তারা তৎকালীন আধুনিক শিক্ষা ব্যবস্থার তীব্র বিরোধী ছিলেন, যেটা মূলত বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষার উপরে বেশি জোর দিচ্ছিল। নিউ হিউম্যানিস্টরা চেয়েছিলেন শিক্ষা যেন কেবল চাকরি পাওয়া বা টাকা উপার্জনের হাতিয়ার না হয়, তারা শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং আত্মনিয়ন্ত্রণ শেখানোর জন্য প্রাচীন গ্রিক এবং রোমান সাহিত্যের মতো ক্লাসিক্যাল লিবারেল আর্টসকে পাঠ্যক্রমে ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন। বোঝা গেছে তাহলে হিস্টোরিক্যাল কনটেক্সট হিসেবে এই সমস্ত জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর কারণেই এই নিউ হিউম্যানিজমের শুরু হয়েছিল। এরপরে আমরা এই যে নিউ হিউম্যানিজম এর মূল যে দার্শনিক নীতি সেগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে দেখো দ্য ইনার চেক বা ফ্রেম ভাইটাল। দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে নিউ হিউম্যানিজমের ক্ষেত্রে এই যে মুভমেন্ট ইনার চেক, এই মুভমেন্টের বা এই আন্দোলনের মূল যে নেতা তিনি ছিলেন আরভিং ব্যাবিট। মানে এটা কি, দেখো এটা হচ্ছে মানুষের ভেতরের সেই সমস্ত নৈতিক আত্মনিয়ন্ত্রণ বা আত্মশৃঙ্খলার ক্ষমতা, মরাল সেলফ রেস্ট্রেইন্ট বা ডিসিপ্লিন বলতে পারি আমরা। মানুষের মনে যে পশুর মতো বন্য এবং উগ্র তাড়না বা বাসনাগুলো জাগে, তাকে একটা লাগাম দেওয়া বা তাকে লাগাম পরানো বা তাকে আটকে রাখার শক্তি হচ্ছে এই ইনার চেক। তো এটা সরাসরি কার বিরোধিতা করে, দেখো ফরাসি দার্শনিক হেনরি বার্গসন বা বার্গস যাই বলো না কেন, তার এলম ভাইটাল বা জীবনী শক্তি বা ভাইটাল ইম্পালস মানে প্রাণাবেগ নামক যে তত্ত্ব, সেই তত্ত্বের সম্পূর্ণ বিরোধী কিন্তু এই ইনার চেক। কারণ বার্গস সেখানে আবেগের বাঁধ ভাঙা গতিকে সমর্থন করেছিলেন, আর ব্যাবিট এখানে সেই আবেগকে শৃঙ্খলিত করার কথা বলছেন, তাই না। আর কি দ্য ওয়ান অ্যান্ড দ্য মেনি। দেখো এই যে থিওরিটা বা তত্ত্বটা গ্রিক দার্শনিক প্লেটোর দর্শন থেকে ধার করা হয়েছে।
মেনি মানে বহুত্ব। আমাদের দৈনন্দিন জীবনে আমরা চোখ, কান বা ইন্দ্রিয় দিয়ে যেটা দেখি সেটা খুবই বিশৃঙ্খল, পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী, একে বলা হচ্ছে দ্য মেনি। আর ওয়ান ওয়ান হচ্ছে একক সত্য, তাই না? অস্থায়ী বিশৃঙ্খল অভিজ্ঞতার মাঝেও একটা স্থায়ী, চিরন্তন এবং সার্বজনীন নৈতিক সত্য লুকিয়ে আছে, এটাকেই ওয়ান বলা হচ্ছে। তো নিউ হিউম্যানিস্টদের মতে ভালো সাহিত্যের কাজই হচ্ছে এই চিরন্তন সত্য বা দা ওয়ানটাকে খুঁজে বের করা। তাহলে ইনার চেক আরভিং ব্যাবিট, আর দা ওয়ান অ্যান্ড দ্য মেনি প্লেটোর দর্শন থেকে নেওয়া। ঠিক আছে, এছাড়াও দেখো এর যে মূল নীতি সেটা আমরা এথিক্যাল ভার্সেস আইডলিক ইমাজিনেশনও পাচ্ছি। নিউ হিউম্যানিস্টরা কল্পনা শক্তিকে মানে ইমাজিনেশনকে দুটো ভাগে ভাগ করেছেন এবং দুটো ভাগে ভাগ করে একটার ওপরে অন্যটাকে তারা প্রাধান্য দিয়েছেন। এথিক্যাল ইমাজিনেশন কি? দেখো, একে তারা মরাল ইমাজিনেশন বলেছেন, মানে অতীতের ঐতিহ্য, চিরন্তন সত্য এবং সেই সমস্ত নৈতিক যে নিয়ম সেটার প্রতি শ্রদ্ধা রাখা, সেটাই হচ্ছে এথিক্যাল ইমাজিনেশন, নৈতিক কল্পনা। এই ধারণার পেছনে আমরা এডমন্ড বার্কের দর্শনের প্রভাব রয়েছে দেখতে পাবো। নিউ হিউম্যানিস্টরা এই যে নৈতিক কল্পনাকে সমর্থন করেছিলেন, এটাই হচ্ছে এথিক্যাল ইমাজিনেশন। আর ইডলিক বা আইডলিক ইমাজিনেশন কি? দেখো, এটা হচ্ছে কাল্পনিক একটা আনন্দময় বা অবাস্তব কল্পনা। ঠিক আছে, তো এটা এমন এক ধরনের বাস্তব বিমুখ বা লাগামহীন উগ্র একটা ফ্যান্টাসি, যেটা আমরা দেখতে পাবো রুশো জনপ্রিয় করেছিলেন। নিউ হিউম্যানিস্টরা এটারও তীব্র বিরোধিতা করেছিলেন, তাই না? তাহলে রুশোর যে ফিলসফি সেটাকে বিরোধিতা করে নিউ হিউম্যানিস্টরা এথিক্যাল ইমাজিনেশনকে কিন্তু সমর্থন করেছিলেন। আর কি? দ্য ডুয়াল নেচার অফ ম্যান, মানুষের দ্বৈত সত্তা। দেখো, এটা কিন্তু সেই নিউ হিউম্যানিস্টদের মূল যে ভিত্তি সেটাকেই বোঝাচ্ছে। দেখো, এক্ষেত্রে নিউ হিউম্যানিস্টদের দুটি জগৎ আমরা দেখতে পাবো, মানে তাদের মতে মানুষ একই সাথে দুটো ভিন্ন জগৎ বা স্তরের অংশ, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে হিউম্যান। ন্যাচারাল মানে প্রাকৃতিক, যেখানে মানুষ তার জৈবিক সেই খিদা, হিংসা, আদিম উগ্র সেই তাড়নাগুলোর দ্বারা চালিত হয়। আর হিউম্যান বা মরাল রেলম হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা, এখানে মানুষ তার বিবেক, বুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণ বা সেই ইনার চেক দিয়ে নিজেকে পরিচালিত করছে। তাহলে মানুষের ক্ষেত্রে ভালো সাহিত্যের উচিত সবসময় মানুষের সেই নৈতিক জগৎটাকে তুলে ধরা এবং তার জয়গান গাওয়া, পশুর মতো আদিম প্রবৃত্তির স্তরে নেমে যাওয়া নয়। বোঝা গেছে? তাহলে ইনার চেক, ওয়ান অ্যান্ড মেনি, এথিক্যাল ভার্সেস আইডলিক ইমাজিনেশন, ডুয়াল নেচার অফ ম্যান ইত্যাদি আমরা নিউ হিউম্যানিজমের মূল দার্শনিক ভিত্তি হিসেবে দেখতে পাচ্ছি। এরপরে আমরা নিউ হিউম্যানিজমের মেজর ফিগার এবং তাদের ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এরভিং ব্যাবিটকে। দেখো, এরভিং ব্যাবিট 1865 টু 1933, তিনি হচ্ছেন নিউ হিউম্যানিজম এই মুভমেন্টের ইন্টেলেকচুয়াল ফাউন্ডার, সব থেকে আক্রমণাত্মক স্পোক পার্সন তিনি। তিনি আমেরিকার বিখ্যাত সেই হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং তার জীবনের বেশ কিছুটা সময় জুড়ে, মানে তার কর্মজীবনের বেশ কিছুটা সময় তিনি অতিবাহিত করেন এখানে। তার ক্লাসরুম থেকেই মূলত এই যে নিউ হিউম্যানিজম এটা জন্ম হয়েছিল। বোঝা গেছে? তো এই যে লিটারেচার অ্যান্ড আমেরিকান কলেজ 1908, এই বইটা নিউ হিউম্যানিজম মুভমেন্টের প্রথম বা প্রধান মেজর যেটা আউটলাইন বলা চলে, অর্থাৎ এই বইটার মাধ্যমেই কিন্তু এই মুভমেন্টটা ভিত্তি পেয়েছিল, শুরু হয়েছিল। এই বইটাতে ব্যাবিট কিন্তু সেই সময়ের আমেরিকান উচ্চশিক্ষার দুটো আধুনিক প্রবণতার তীব্র বিরোধিতা করেছিলেন। ইউটিলিটারিয়ানিজম মানে শিক্ষাকে কেবল লাভ ক্ষতি বা স্বার্থের মাপকাঠিতে বিচার করা, আর কি ভোকেশনাল ট্রেনিং, কেবল চাকরি বা কর্মমুখী শিক্ষার উপর অতিরিক্ত জোর দেওয়া, এই দুটোর তীব্র বিরোধিতা তিনি করেছিলেন। তিনি এর বদলে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং তাদের মানবিক মূল্যবোধের বিকাশের জন্য ক্লাসিক্যাল স্টাডিজ বা সেই প্রাচীন সেই গ্রিক ল্যাটিন যে শিক্ষা বা বিদ্যা চর্চার, তাদের সেই উদার সেই কলাবিদ্যার পঠন পাঠন ফিরিয়ে আনার উপরে জোর দেন বা দাবি জানান। আর কি রুশো অ্যান্ড রোম্যান্টিসিজম, আরভিং ব্যাবিটের জীবনের সব থেকে বিখ্যাত এবং একটা বহুল আলোচিত ক্রিটিক্যাল ওয়ার্ক হচ্ছে এই রুশো অ্যান্ড রোম্যান্টিসিজম, যেটা এসেছিল 1919-এ। এই বইটাতে তিনি রুশোর যে লাগামহীন সেই ইমোশনালিজম তার তীব্র সমালোচনা করেছেন। তিনি যুক্তি দেখিয়েছেন এখানে যে রুশোর এই যে অতিরিক্ত ইমোশন বা আবেগ সর্বস্ব মতবাদ,
এটা মানব সমাজের নৈতিক শৃঙ্খলা, সাহিত্যিক মানদণ্ড এবং সভ্যতার ভিতটাকেই কিন্তু দুর্বল করে দিচ্ছে। কারণ তার মতে আবেগকে প্রশ্রয় না দিয়ে বুদ্ধি এবং নৈতিক সংযম দ্বারা সাহিত্য এবং জীবনকে পরিচালনা করা উচিত। বোঝা গেছে? এছাড়াও ডেমোক্রেসি অ্যান্ড লিডারশিপ, যেটা এসেছিল 1924-এ। এই বইটা মূলত তার পলিটিক্যাল ফিলোসফি নিয়ে লেখা। তিনি এখানে যুক্তি দেখিয়েছেন যে প্রকৃত বা সফল গণতন্ত্র তখনই সম্ভব যখন কোনো দেশের নেতারা মানসিকভাবে এবং নৈতিকভাবে সুশৃঙ্খল হবেন। তিনি সস্তা বিভিন্ন জনপ্রিয়তার আবেগের সেই খামখেয়ালিপনার তীব্র বিরোধিতা করে এখানে কিন্তু সমালোচনা করেছেন। তার মতে নেতারা যদি কেবল সাধারণ মানুষের তাৎক্ষণিক আবেগকে খুশি করার রাজনীতিটা করেন তবে কিন্তু সমাজে বিশৃঙ্খলা নেমে আসবে। তাই নেতৃত্বের জন্য নৈতিক সংযম এবং শৃঙ্খলার প্রয়োজন সব থেকে বেশি, তাই না? আর এই যে জিনিয়াস অ্যান্ড টেস্ট, দেখো এটা ব্যাবিটের কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল এসে। এই যে এসেটাতে তিনি দুটো ধারার মধ্যে তুলনা করেছেন এবং বিতর্কও তৈরি করেছেন তিনি এখানে। কি কি? জিনিয়াস আর টেস্ট। জিনিয়াস মানে মেধা, টেস্ট মানে রুচিবোধ। তো রোমান্টিক যুগে জিনিয়াস বলতে বোঝানো হতো লাগামহীন কল্পনা শক্তি, নিয়মের তোয়াক্কা না করে নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা, যেটা রুশো বা রোমান্টিকরা বলতেন। আর টেস্ট হচ্ছে, দেখো ব্যাবিট এই যে রুশোর এই জিনিয়াসের বিপরীতে টেস্টের উপরে কিন্তু জোর দিয়েছিলেন। তার মতে প্রকৃত রুচিবোধ আসে কখন? ধ্রুপদী নিয়ম কানুন গুলো, মানে সেই ক্লাসিক্যাল নিয়ম কানুন গুলো থেকে। সংযম এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা থেকেই কিন্তু প্রকৃত রুচিবোধ আসে। কে বলেছিলেন? আরভিং ব্যাবিট। তো ব্যাবিট যুক্তি দেন এই যে লাগামহীন মেধা সমাজ বা সাহিত্যের কিন্তু ক্ষতি করে, ঠিক আছে, যদি না তার সাথে এই যে রুচিবোধ টেস্ট, সুশৃঙ্খল রুচিবোধ, ডিসিপ্লিন টেস্ট যুক্ত থাকে। কারণ ডিসিপ্লিন টেস্টটাই সেই যে জিনিয়াসটাকে, লাগামহীন যেটা, সেটাকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করবে ইনার চেক দ্বারা, তাই না? তাই তার এই যে সেটা কিন্তু খুবই বিখ্যাত। এছাড়াও আমরা এই যে নিউ হিউম্যানিজমের মেজর লিটারারি ফিগার বলতে পল এলমার মোরকে পাবো 1864 থেকে 1937। দেখো এরভিং ব্যাবিট বা আরভিং ব্যাবিটের পরে কিন্তু এই পল এলমার মোর নিউ হিউম্যানিজমের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা সহনেতা বলা চলে। ব্যাবিট কি করেছিলেন? এই যে মুভমেন্ট এর মূল তত্ত্ব বা দর্শন তৈরি করেছিলেন। আর মোর এই তত্ত্বগুলোকে বাস্তবে প্রয়োগ করে ইংলিশ এবং আমেরিকান সাহিত্যের একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস তিনি করেছিলেন। তার এই অবদানকে এই নিউ হিউম্যানিজমের সব থেকে বৃহৎ এবং বিস্তৃত একটা লিটারারি ক্রিটিসিজমও বলা যায়। বোঝা গেছে? তার বিখ্যাত ওয়ার্কের মধ্যে আমরা দ্য সেলবার্ন এসেস পাবো, যেটা 11 ভলিউমসে 1904 থেকে 21 পর্যন্ত সব থেকে বিশাল এবং প্রধান প্রবন্ধ সংকলন, 11টা খণ্ডে প্রকাশিত হয়েছিল। তো এই বিশাল প্রবন্ধগুলিতে তিনি সমগ্র ইংরেজি এবং আমেরিকান সাহিত্যকে কিন্তু একটা ঐতিহ্যবাহী মরাল লেন্স দিয়ে বিচার করে মূল্যায়ন করেছেন। তিনি এখানে দেখিয়েছেন যে কোন কোন সাহিত্য সমাজকে নৈতিকভাবে উন্নত করে আর কোন কোন সাহিত্য অবক্ষয় ডেকে আনে। এছাড়াও তার দ্য নিউ সেলবার্ন এসেস আমরা পাচ্ছি, যেটা 3 ভলিউমসে 1928 থেকে 36। এটা তার আগের কাজেরই একটা ধারাবাহিক অংশ, 3টে খণ্ডে এটা প্রকাশিত হয়েছিল, মানে ওই উপরেরটা সেলবার্ন এসেস এর। তো এই সংকলনগুলোতে তিনি কন্টেম্পোরারি বা আধুনিক সমাজের সেই নৈতিক সমালোচনাটাই অব্যাহত রাখেন। তিনি দেখান যে কিভাবে আধুনিক সমাজ এবং সাহিত্য দিন দিন ঐতিহ্য এবং নৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলছে। এছাড়াও দ্য পেজেস অফ দ্য নেশন পাচ্ছি, পল এলমার মোর 1909 থেকে 14 এই সালের মধ্যে আমেরিকার বিখ্যাত সেই যে পত্রিকা দ্য নেশনের সম্পাদক হিসেবে কাজ করেছিলেন। তো তিনি এই যে এই পত্রিকাকে নিউ হিউম্যানিজমের মূল চিন্তা ভাবনা, আদর্শ এবং থিওরি গুলোকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। এর ফলে কি হয়েছিল? এই মুভমেন্টটা একাডেমিক স্তর ছাড়িয়ে বুদ্ধিজীবী মহলেও কিন্তু ব্যাপক পরিচিতি পেয়েছিল। বোঝা গেছে? তাই নেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, নিউ হিউম্যানিস্ট মুভমেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি। এছাড়াও আদার কি অ্যালাইজ বললে
কাদের নাম বলবো? নরম্যান ফ্রস্টার, উইলিয়াম ক্যারি ব্রাউনওয়েল আর স্টুয়ার্ট ব্রাড সারম্যান। দেখো এই যে তিনজন এর নাম পাচ্ছি অন্যান্য সহযোগী হিসেবে। সবার প্রথমে নরম্যান ফ্রস্টার, তিনি এই মুভমেন্টের ম্যানিফেস্টো সম্পাদনা করেছিলেন, হিউম্যানিজম অ্যান্ড আমেরিকা, যেটা এসেছিল 1930-এ। এই বইটা প্রকাশের পর এই মুভমেন্টটা তার একদম শীর্ষে, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছিল এবং সাধারণ বুদ্ধিজীবী ও মডার্ন লেখকদের মধ্যে একটা তীব্র বিতর্কেরও জন্ম দিয়েছিল। এছাড়া উইলিয়াম ক্যারি ব্রাউনেল, দেখো উইলিয়াম ক্যারি ব্রাউনেল আমেরিকান প্রোজ মাস্টার্স 1909 এই যে গ্রন্থটা তিনি রচনা করেছিলেন। তিনি তার সেই অ্যাস্থেটিক এবং ক্রিটিসিজম লেখার মাধ্যমে আধুনিক আমেরিকান সাহিত্যের সাথে সেই প্রাচীন ঐতিহ্যবাহী সেই সমস্ত মূল্যবোধের একটা সেতু যেন তৈরি করেছিলেন। তার চিন্তা ভাবনা ব্যাবিট এবং মোরের দর্শনকে সাহিত্যিক ভিত্তি দিতে কিন্তু সাহায্য করেছিল। এছাড়া স্টুয়ার্ট ব্র্যাড সারম্যান, তিনি এই মুভমেন্টের মূল প্রতিষ্ঠাতা আরভিং ব্যাবিটের ছাত্র ছিলেন। প্রথম দিকে তিনি ব্যাবিটের ইনার চেক এবং অন্যান্য ক্লাসিক্যাল যে ধারণাগুলো, সেই ধারণাগুলোকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলেছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি এই ধরনের মানে একগুঁয়ে কট্টরপন্থী রক্ষণশীল মতাদর্শ থেকে কিছুটা সরে আসেন এবং আর একটু বেশি উদার এবং গণতান্ত্রিক ন্যাশনালিজমের দিকে তিনি ঝুঁকে পড়েন। বোঝা গেছে? তাহলে অন্যান্য সহযোগী বললে আমরা নরম্যান ফ্রস্টার, ডব্লিউ.সি. ব্রাউনেল আর স্টুয়ার্ট ব্র্যাড সারম্যানের নাম পাচ্ছি। তো দেখো এই যে নিউ হিউম্যানিজম, এই যে লিটারারি স্কুল বা মুভমেন্ট, এই মুভমেন্টের বিরুদ্ধে অনেক প্রতিবাদও গড়ে উঠেছিল, প্রতিবাদের ঝড় এসেছিল। তো সেই যে প্রতিবাদ এবং যে সমস্ত বিতর্ক তৈরি হয়েছিল সেগুলো আমি এখানে একটু আলোচনা করেছি। যেমন সবার প্রথমে দেখো দ্য গ্রেটন ম্যানিফেস্টো, ঠিক আছে, গ্রেটন ম্যানিফেস্টো। দেখো এই দ্য গ্রেটন ম্যানিফেস্টোর প্রেক্ষাপটটা কি? নরম্যান ফ্রস্টারের সম্পাদনা করা নিউ হিউম্যানিস্টদের যে মূল বই হিউম্যানিজম অ্যান্ড আমেরিকা, যেটা 1930 এসেছিল, সেটার সরাসরি জবাব দিতে এই যে দ্য গ্রেটন ম্যানিফেস্টো এটা আনা হয়েছিল। আর এর পাল্টা বই মানে অ্যান্টি হিউম্যানিস্ট সমালোচকরা দ্য ক্রিটিক অফ হিউম্যানিজম নামে একটা পাল্টা একটা মানে ম্যানিফেস্টো নিয়ে এসেছিল। তার সম্পাদনা কে করেছিলেন? সি হার্ডলে গ্র্যাটন। বোঝা গেছে? তো অভিযোগ কি ছিল না, বলা হয় যে এই যে বইটাতে নিউ হিউম্যানিস্টদের তীব্র সমালোচনা করে বলা হয় যে তারা অত্যন্ত আবেগপ্রবণ বা ঠান্ডা, অতি রক্ষণশীল পিউরিটান এবং বাস্তব সমাজ থেকে সম্পূর্ণ তারা বিচ্ছিন্ন একদল প্রাতিষ্ঠানিক অভিজাত বুদ্ধিজীবী তারা। তাহলে দেখো নিউ হিউম্যানিস্টরা হিউম্যানিজম এবং আমেরিকা এটা বের করেছিল, সাহিত্যকে আজে বাজে বলতে তারা শুরু করেছিল। তখন আধুনিক লেখকরা প্রচন্ড রেগে গিয়ে কি করলো না, সি হার্ডলে গ্র্যাটনের মতো ভদ্রলোকেরা একটা মুভমেন্টের নেতৃত্ব দিয়ে একজোট হয়ে তারা আবার এই দ্য ক্রিটিক অফ হিউম্যানিজম বের করলো। ঠিক আছে, তারা কি করলো, তারা নিউ হিউম্যানিস্টদের পুরো ধুয়ে দিয়ে এই বইটাতে বললো যে তোমরা তো এসি ঘরে বসে থাকা একদল অহংকারী পণ্ডিত, সাধারণ মানুষের জীবনের বাস্তব কষ্টের সাথে তোমাদের তো কোনো যোগাযোগই নেই, আর তোমরা সাহিত্যকে ইমোশনলেস বা বরফের মতো ঠান্ডা বানিয়ে দিতে চাইছো এবং পুরোনো দিনের সেই যেন ঠাকুমা ঠাকুরদার মতো আমলের কঠোর সেই নিয়মগুলো জোর করে তোমরা চাপিয়ে দিচ্ছ। এরকমই পাল্টা জবাব কিন্তু দেখা গিয়েছিল। এছাড়াও H.L. মেনকেন বনাম ব্যাবিট, দেখো H.L. মেনকেন ছিলেন তৎকালীন আমেরিকার সব থেকে মানে ঠোঁট কাটা সাংবাদিক বা সমালোচক। তিনি নতুন যুগের স্বাধীন চিন্তা ভাবনাকে খুব পছন্দ করতেন। আরভিং ব্যাবিট চাইতেন সাহিত্য যেন সবসময় একটা কড়া নৈতিক শৃঙ্খলার মধ্যে বা নিয়মের মধ্যে থাকে। তো মেনকেন তাই তার তীব্র বিরোধিতা করেছিলেন। মেনকেন নিউ হিউম্যানিজম মুভমেন্টকে বিশ্রীভাবে মক করেছিলেন। তিনি একটা মারাত্মক কথা বলেছিলেন যে এই বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত বুড়ো বুড়ো প্রফেসররা আসলে সাহিত্য এবং শিল্পের উপরে যেন তারা একটা পুলিশগিরি করতে চাইছে, তারা সমাজকে ভিক্টোরিয়ান যুগের সেই পুরনো আমলের সেই নীতি শিক্ষা গেলাতে চাইছে, যেটা এখনকার যুগে সম্পূর্ণ অচল এবং ব্যাকডেটেড। তো মেনকেনের মতে শিল্প এবং সাহিত্যকে কোনো নিয়ম বা খাঁচায় কিন্তু বন্দি করে রাখা যায় না, যেটা ব্যাবিটরা চেয়েছিল। ঠিক আছে, তো এই নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছিল। আর কি, টি.এস. ইলিয়টস ক্রিটিক। দেখো টি.এস. ইলিয়ট নিজে কিন্তু আরভিং ব্যাবিটের ছাত্র ছিলেন, প্রিয় ছাত্র। তিনিও তার গুরুর মতো প্রাচীন সেই সমস্ত ক্লাসিক্যাল লিটারেচার এবং ঐতিহ্যকে ভীষণ শ্রদ্ধা করতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার গুরুর একটা মস্ত বড় ভুল ধরেছিলেন। দেখো ব্যাবিট এবং মোর বলতেন কি না, মানুষের নিজের ভেতরে একটা নৈতিক শক্তি বা ইনার চেক আছে, যেটা তাকে ভালো বা সুশৃঙ্খল রাখে। তো এই জন্য কোনো রিলিজিয়নের প্রয়োজন হয় না। তো ইলিয়টের এক্ষেত্রেই আপত্তি। ইলিয়ট এই ধারণার বিরোধিতা করে একটা বিশাল
এসে লিখেছিল কিন্তু দ্য হিউম্যানিজম অফ আরভিং ব্যাবিট। ইলিয়াড একজন কট্টর ধর্মীয় অনুশাসন মেনে চলা মানুষ ছিলেন। তো তিনি যুক্তি দিয়েছিলেন যে ধর্ম বা চার্চের একটা মজবুত স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটা ছাড়া কেবল মানুষের ভেতরের নৈতিকতার বুলি আউড়ে কোনো কিন্তু লাভ নেই। একটা অত্যন্ত তাসের ঘরের মতো ভঙ্গুর বা দুর্বল ধারণা হয়ে যাবে ওইটা, মানে রিলিজিয়ন বাদে যদি নৈতিকতা বা এই ইনার চেকের কথা বলা হয়। তাহলে ইলিয়াড মেনলি বলতে চাইছিলেন যে পুলিশ বা আইনের ভয় যদি সমাজ থেকে চলে যায়, তবে শুধু কি হবে না, আমি ভালো মানুষ, আমি অন্যায় করব না, এই যে ফাঁকা নৈতিকতা দিয়ে কিন্তু সমাজকে ধরে রাখা যাবে না। কারণ ধর্ম ছাড়া তো নিউ হিউম্যানিজম টিকতেই পারে না, তাই না? মানে ইলিয়েটের বক্তব্য হলো ধর্ম ছাড়া নৈতিকতা তাসের ঘর। ঠিক আছে, ইলিয়েট তার প্রবন্ধ বা এসের দ্বারা এটা পরিষ্কার করে দিলেন ধর্ম বা চার্চ একটা শক্তিশালী যে পরিকাঠামো, সেটা ছাড়া কিন্তু শুধু নৈতিকতার বুলি আওড়ে কোনো কিছু লাভ নেই, সেটা কিন্তু হয়ে যাবে একটা দুর্বল ধারণা। মানুষ তো কোনো দেবতা নয় যে অবলীলায় সে নিজেকে সুন্দরভাবে উগ্র থেকে একদম সামলে নেবে, মানে উগ্র আবেগকে নিজের সামলে নেবে। তাকে সুশৃঙ্খল করতে গেলে তো ধর্মের অনুশাসনটা প্রয়োজন। তাই ধর্ম দরকার নেই এটা খুবই ভুল কথা। ঈশ্বরের প্রতি বিশ্বাস বা আধ্যাত্মিক ভয়ের প্রয়োজন অবশ্যই মানুষকে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে গেলে। তো ইলিয়াড তাই বলতে চেয়েছিলেন ধর্ম হচ্ছে মাটির ভেতরের শেকড়, আর নৈতিকতা হচ্ছে সেই গাছেরই একটা ফল বা ফুল। তো যদি মাটির তলার শেকড়টাকেই কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে গাছটা সে সুন্দর ফুল ফল তো কিছুতেই ফুটবে না, তাই না? গাছ তো শুকিয়ে মরে যাবে। তাই রিলিজিয়ান অবশ্যই দরকার, এটাই ইলিয়েটের বক্তব্য ছিল। বোঝা গেছে? তো এই ছিল নিউ হিউম্যানিজম। নিউ হিউম্যানিজমের উৎপত্তি, হিস্টোরিক্যাল কনটেক্সট, মেজর লিটারি ফিগার্স, তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ক, তার মূল দর্শন, নিউ হিউম্যানিজমের মূল নীতি সমূহ এবং নিউ হিউম্যানিজমের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য এবং তার সাথে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সমালোচনা। আশা করি নিউ হিউম্যানিজম সবাইকে ক্লিয়ার করতে পেরেছি, কারো কোথাও অসুবিধা নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে ক্লাসটা একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।